হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। এখন প্রথমে আমি গত ক্লাসে যেগুলো আমরা দেখছিলাম সেগুলোর সম্বন্ধে একটু বলি। সেখান থেকে কিছু কাজ আমি পাইছি। এই কাজগুলা জ্যোতি আপু পাঠাইছেন। এগুলো কোয়াইট গুড, অ্যাকচুয়ালি যথেষ্ট সুন্দর হয়েছে এবং এই ধরনের ডিজাইন আশা করি আপনারা সবাই করতে পারবেন। পরবর্তীতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই জানাবেন, বাট আমি আশা করতেছি যে এই ধরনের ডিজাইনগুলো আপনারা শিখছেন এবং পরবর্তীতে করতে পারবেন। তো এখানে আরো একজনের কাজ আমি পাইছি। সেটা হচ্ছে আফরিন আপুর কাজ, এবং আপু যে কয়টা আমি আপনাদের কাজ করার জন্য দিয়েছিলাম সবগুলো উনি চেষ্টা করছেন এবং আমি চেক করছি সেগুলা। যথেষ্ট সুন্দর। যেমন এই কাজগুলো আপনারা অন্য কেউ পাঠান নাই, আমি চিন্তা করছিলাম যে এই কাজগুলো আপনাদের কাছ থেকে পাবো, কারণ এগুলো গতদিন আমরা যেগুলো যা করছিলাম সেগুলোই কিন্তু দেয়া ছিল আপনাদের, তাই না? নতুন কিছু দেয়া ছিল না। আর যেহেতু ইলাস্ট্রেটরে এখন আমরা প্রায় শেষের দিকে, আজকের ক্লাস ইন্ডিভিজুয়াল ইলাস্ট্রেটরের জন্য আজকেই আমাদের শেষ ক্লাস হবে। তো আশা করি এই ধরনের প্রত্যেকটা কাজই আপনারা পারবেন, অ্যাটলিস্ট যদি ক্লাস ঠিক মতো করে থাকেন কিংবা আমি ঠিক মতো আপনাদের বোঝাতে পারি। ফটোশপ দিয়ে যে দুইটা করার কথা ছিল, যে ফটোশপে করে আমরা ইলাস্ট্রেটরে করব, আমার ফটোশপটাই রান করছিল না, দ্যাটস ওয়াই ওই দুটো করতে পারিনি। আচ্ছা, ঠিক আছে, এটা বড় কোনো সমস্যা না। অ্যাকচুয়ালি গতদিন এই ধরনের যে কাজগুলো দেয়া ছিল সেগুলো মূলত ফটোশপে না, এগুলো ইলাস্ট্রেটরে আপনার পাথ করে নিয়ে করতে হতো। এগুলো যেমন এই আপু ইলাস্ট্রেটরে পাথ করে নিয়ে করছেন, তো এইভাবে ইলাস্ট্রেটরে করে নিতে হতো। অ্যাকচুয়ালি ফটোশপ প্লাস ইলাস্ট্রেটরের কাজ গতদিন কোনোটাই দেয়া ছিল না, এগুলো ইলাস্ট্রেটরে পাথ করে করতে হয়েছে, ফটোশপ থেকে না। তো আশা করি এই কাজগুলো আপনারা পারবেন। তো নেক্সট ক্লাসে আপনাদের এগুলো কি কারো ইনশাআল্লাহ কনফিডেন্টের করব। ঘাটতি আছে যে? ওকে, আর আমি আরো কয়েকজনের কাছ থেকে জানতে চাচ্ছি যে এই কাজগুলো আপনাদের কনফিডেন্ট আছে কিনা যে এই কাজগুলো আপনারা পারবেন, কিংবা কোনোটাই কোনো ডিস্টার্ব আছে কিনা যে না এই কাজটা মনে হচ্ছে পারবো না, আরেকবার একটু দেখতে হবে, এই ধরনের কিছু? ভাই এই যে এই কাজটা আর ওই যে ফিস যেটা করছেন ওটা যদি একটু দেখা দিতেন তাহলে ভালো হতো। আচ্ছা আপু, এই কাজটা অ্যাকচুয়ালি যেটা করতে হয়েছে সেটা হচ্ছে যে প্রত্যেকটা জিনিসই ফটো ইলাস্ট্রেটরে পেন টুল দিয়ে ড্র করতে হয়েছে, ঠিক আছে? তো পেন টুল দিয়ে ড্র করার পরে এগুলোকে কোনটা কোন লেয়ারে যাবে, কোনটা উপরে যাবে, কোনটা নিচে যাবে, যেমন এই দুইটা জিনিস, এই দুইটা লেয়ার সবচেয়ে উপরে ছিল। তো এই দুইটা লেয়ার, এই লেয়ারটা এবং এই লেয়ারটা, এই দুটো সিলেক্ট করে দেখেন এইখানে একটা গাছ চলে আসছে উপরে, তাই না? তো এই দুটো লেয়ার সিলেক্ট করে যদি উপরে উঠাইতে তাহলে এই গাছটার উপরে থাকতো না। এইভাবে এগুলো অ্যাকচুয়ালি আমরা পেন টুল দিয়ে ফার্স্টে ইয়ে করে নিয়ে, ড্র করে নিয়ে তারপরে সেগুলোকে এখান থেকে যে ইফেক্ট আছে সেই ইফেক্ট দেওয়া হয়েছে। এই যে এখান থেকে ড্রপ শেড ইফেক্ট দেওয়া হয়েছে, এগুলো প্রত্যেকটা পেন টুল দিয়ে ড্র করা, পেন টুল দিয়ে ড্র করে সেগুলোকে ড্রপ শ্যাডো ইফেক্ট দেওয়া হয়েছে, ঠিক আছে? এটাও একই কাজ, যে পেন টুল দিয়ে প্রথমে ড্র করা হয়েছে এবং পরে ড্রপ শ্যাডো ইফেক্ট সেখানে দেওয়া হয়েছে, এইটাও সিমিলার। তো আমরা একটা কাজ অন্তত দেখব। কতদিনের যেগুলো অ্যাসাইনমেন্টে ছিল, এই কাজটা মনে করেন যদি আমি করতে যাই তাহলে কি করে করতে হবে? এই কাজটা প্রথমে এই জিনিসগুলো আমরা ড্র করব পেন টুল দিয়ে। এখানে কিছু হাইলাইটের ব্যাপার আছে, আমি আপনাদের বলছিলাম যে কিভাবে হাইলাইট রেডি করতে হয়। তো যাই হোক, আমি জাস্ট একটা পার্ট একটু করে দেখাচ্ছি, এই পার্টটা। তো
প্রথমে এই জিনিসগুলো আপনাদের ড্র করতে হবে, আর ড্র করার জন্য এখানে ফিল আউট করে দিলাম, শুধু লাইন কালার থাকলো। এখানে ড্র করার সময় একটু ছোট বড় হতে পারে কিংবা একটু 19-20 হতে পারে, এটা আসলে বড় ব্যাপার না, কারণ এখানে কোনোটা ইভেন নাই, প্রত্যেকটা নিজের ইচ্ছা মতোই ড্র করা হয়েছে। যেমন এই একটা লাইন ড্র করা হলো এরকম ভাবে, এই জিনিসগুলো প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ড্র করতে হবে এবং প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে ড্র করে নিয়ে তারপরে সেগুলোকে ইফেক্ট দিতে হবে অ্যাকচুয়ালি। এগুলো কিভাবে করতেছে এগুলো নিশ্চয়ই আপনারা ধরতে পারছেন, যার কারণে আমি এখানে বিস্তারিত যাচ্ছি না, কারণ আমরা পেন টুলস দিয়ে অনেক কাজ করছি। সুতরাং এগুলো জাস্ট পেন টুল দিয়ে লাইন ড্র করে ফেলতেছি আমি। দাদা, হ্যালো। হ্যালো। হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন। আচ্ছা, আপনি হচ্ছে যে ওই দিন ভেকটেজি থেকে যে ব্রাশ নিয়েছেন এবং ওইটা যে ইলাস্ট্রেটরে এনে যে আনলক করেছেন, ওইটা যদি আরেকবার দেখাতেন। আনলকটা করতে পারছিলাম না কেন জানি। ওকে শিওর, আমি দেখাবো। এখানে দেখেন আমাদের যে লাইনগুলো আমরা ড্র করবো বলছিলাম, আমাদের লাইনগুলো ড্র করা হয়ে গেছে, কিন্তু আমরা শুধু ভিতরের লাইনগুলো ড্র করছি, কিন্তু অ্যাকচুয়ালি আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে ওই লাইন অনুযায়ী আমাদের ভিতরের অংশ অর্থাৎ যতটুকু ড্র করছি ঠিক তার বিপরীত অংশটা প্রয়োজন, তাই না? আমি এইখানে প্রথমে যেটা করতেছি সেটা হচ্ছে যে একটা বক্স টেনে নিলাম, এই বক্সটা এইভাবে রেখে জাস্ট কপি করে কন্ট্রোল শিফট ভি দিয়ে বক্সটা আবার সেম জায়গায় পেস্ট করলাম। পেস্ট করে এই যে প্রথম যে উপরের লেয়ারটা আছে সেই লেয়ারটা আমি ধরতেছি, সেই লেয়ারে যে কন্টেন্টগুলো থাকবে সেই কন্টেন্টগুলো ধরে আমি এখান থেকে এটাকে ডিভাইড করে ফেলতেছি। ডিভাইড করার পরে দেখেন আমার এই জিনিসটা দরকার নাই, তাই না? তাহলে এটা আউট করে দিলাম। একইভাবে এই যে ছোট ছোট গ্যাপগুলা যেগুলো দরকার নাই সেই পার্টগুলো আমি জাস্ট অফ করে দিচ্ছি, অর্থাৎ মুছে ফেলতেছি। মুছে ফেললে আমার উপরের এইটা চলে আসলো। তাহলে এই জিনিসটাকে আমি হাইড করে রাখি, আমরা নেক্সট টাইম ওইটা নিয়ে আবার কাজ করব। আবার এবার পরের লেয়ারটা, অর্থাৎ পরের লেয়ারে আছে হচ্ছে এই দুইটাকে একইভাবে ধরে আমি ডিভাইড করে দিচ্ছি এবং ডিভাইড করার পরে একইভাবে আমি শুধু এইটা এবং এইটাকে উঠাই দিলাম এবং এইটাকেও হাইড করে দিলাম। এরপরে এইটা একেবারে নিচের লেয়ারটা
এইটা যেহেতু একেবারে নিচের লেয়ার, তাহলে সবগুলো জিনিসকে আমি এনে এটাকে জাস্ট একটু সাইডে নিয়ে যাই আমার কাজের সুবিধার জন্য, এবং এইখানে যেগুলো আছে এগুলোকে আমি জাস্ট হাইড করে রাখি। এখন একেবারে নিচে আমার যে লেয়ারটা আছে তার মানে হচ্ছে কমপ্লিট লেয়ার হচ্ছে এইটা। এই হচ্ছে আমার কমপ্লিট লেয়ার। প্রথমে এটাকে একটা কালার দিচ্ছি আমি, লাইক এই কালারটা, এবং এরপরে এখানে যেটা আছে সেটা হচ্ছে মোটামুটি টপ লেয়ার। এই টপ লেয়ারটাকে সাদা কালার দিয়ে আসলাম, সাদা কালারই দিলাম। এরপরে এটা হচ্ছে আমার সেকেন্ড টপ লেয়ারটা এখানে থাকবে, এবং এই সেকেন্ড টপ লেয়ারটাকে আমি একটু কালার দেই। সেকেন্ড টপ লেয়ারটাকে আমি একটু শেড কালার দিলাম। এরপরে একবার উপরের যে লেয়ারটা আছে সেই লেয়ারটাকে আরেকটু ডিপ কালার দিলাম। তাহলে দেখেন এখানে আমার কমপ্লিট তিনটা সেট লেয়ার চলে আসছে। এখন চলে আসার পরে একবার নিচে যে লেয়ারটা আছে সেই লেয়ারটা আমার কিছু করা লাগছে না, কিন্তু উপরে তার উপরে যে লেয়ারটা আছে এটাকে আমি একটু ড্রপ শ্যাডো ইফেক্ট দিব। ড্রপ শ্যাডো প্রিভিউ, এইখানে ড্রপ শ্যাডোটা আমি একটু কমাই দিই 30%, এবং এটা একটু কমাই দিই 0.05 এবং 0.05। তো এখানে 30% দিচ্ছি, 100% চলে আসছে। আচ্ছা, এটা আমার হয়ে গেল ড্রপ শ্যাডো যেটা দিয়েছি। শ্যাডোর অ্যাঙ্গেলটা এখানে যেভাবে অ্যাঙ্গেল আছে সেভাবে অ্যাঙ্গেল থাক। এরপরে এই একই কাজ আমরা উপরের গুলোতেও করব। অ্যাপ্লাই ড্রপ শ্যাডো, অ্যাপ্লাই নিউ ইফেক্ট, না একই জায়গায় হয়েছে এইটা। এরপর হচ্ছে এইটা, এবং এরপরে একেবারে টপ লেয়ারটার ইফেক্টে দেখেন একটু ডানে বায়ে যাবে, কারণ এইখানের সঙ্গে মিলতেছে না। তো টপ লেয়ারটার জন্য আমি ইফেক্ট একটু বাড়াই দিচ্ছি যাতে একটু বেটার দেখা যায়। তাহলে দেখেন আমার এখানে কন্টেন্ট কিন্তু রেডি হয়ে গেছে। এখন যেটা করার দরকার সেটা হচ্ছে যে এখানে একটু ছোট হাইলাইট যোগ করতে হবে আমার। হাইলাইট যোগ করার জন্য এখানে দেখেন সুন্দর করে ছোট কিছু হাইলাইট যোগ করছে, তাই না? একইভাবে আমরা এখানে হাইলাইট যোগ করবো। তো হাইলাইট যোগ করার জন্য আগে আমাদের যে লাইন ড্রয়িং গুলো আছে সেগুলো আমি একটু আবার নিয়ে নেব, কারণ তাতে আমার কাজ করতে সুবিধা হবে। এই লাইনটা নিলাম, নেওয়ার পর এটাকে আমি একটু ভাইব্রেন্ট কালার দিই যাতে আলাদা করে বোঝা যায়। এই লাইনটাকে এখন আমরা জাস্ট একটু হাইলাইট করার জন্য এখান থেকে খুবই চিকন করে আবার এখান থেকে এর সাইড দিয়ে আরেকটা লাইন তৈরি করব। ঠিক আছে, এরপরে এটাকে সলিড করে দিচ্ছি, এবং সলিড করে এটাকে আমি সাদা কালার করে দিলাম। তো এটা শুধু সাদা কালার হলে হবে না, এইটা সাদা কালারের জায়গায় একটু গ্রেডিয়েন্ট দিয়ে দিব আমি। গ্রেডিয়েন্ট দেওয়ার জন্য এই সাইড যেটা আছে এইটার কালারটা
এটা আমি প্রায় ওইটা সিমিলার একটা কালার করে দিব। সেক্ষেত্রে দেখেন এটা একটা হাইলাইট তৈরি হয়ে গেল, তাই না? তো একইভাবে এরকম ভাবে এইখানে আরো যেসব জায়গায় হাইলাইট আছে একইভাবে নতুন নতুন করে মানে আলাদা আলাদা ভাবে প্রত্যেকটা জায়গায় আমরা হাইলাইট তৈরি করে দেব। হাইলাইট তৈরি করে দিলে তাহলে আমাদের এই ডিজাইনটা টোটালি কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন। এবং এই টোটাল জিনিসটাকে গতদিন আমরা মাস্ক সম্বন্ধে কথা বলছিলাম, যদি এই টোটাল জিনিসটাকে মাস্ক করতে চাই, এটা নতুন একটা লেয়ারে নিলাম, জিনিসটা পেস্ট করতেছি। পেস্ট করার পর একেবারে উপরের যে লেয়ারটা আমরা যে লেয়ার বরাবর এটাকে মাস্ক করতে চাচ্ছি সেই লেয়ারটা সবচেয়ে উপরে রাখবো। এবং কিভাবে বলছিলাম, এখানে লেয়ার নাই, এই হচ্ছে লেয়ার মেনু। লেয়ার মেনুতে একেবারে উপরে যে লেয়ারটা আছে আমার মাস্ক করার জন্য সবগুলো আমি সিলেকশন অফ করলাম। শুধু এখানে সিলেক্ট করে উপরের লেয়ার মানে উপরের লেয়ারটা যেটা মাস্ক করবে সেটা উপরে থাকবে। শুধু এখানে ক্লিক করলে আমার দেখেন এখানে এই জিনিসটা মাস্ক হয়ে গেছে, অর্থাৎ বাড়তি যে অংশটা ছিল সেই অংশটা চলে গেছে, তাই না? এবং এর উপরে প্রয়োজন পড়ে আমি আরেকটা লেয়ার দিয়ে এইখানে একটু বর্ডার ব্ল্যাক করে দিব, তাতে জিনিসটা ঠিকমতো বোঝা যাবে যে আমার এরিয়া কতদূর আছে। আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন। আমি শুধু একটা হাইলাইট করছি, বাদবাকি হাইলাইটগুলো আপনারা আশা করি নিজেরা করে নিতে পারবেন। আর কোনো সমস্যা আছে এখানে? তার মানে বোঝা যাচ্ছে সমস্যা নাই। তাহলে এই জিনিসটা আমি অফ করলাম। এখন আসি ফটোশপের ব্রাশ সম্বন্ধে, তাই না? তো ফটোশপের ব্রাশ আমরা গতদিন একটা ব্রাশ নিয়ে দেখতেছিলাম। তো ব্রাশের জন্য আমরা দাদা ইলাস্ট্রেটরের ব্রাশ। ইলাস্ট্রেটরের ব্রাশ। ইলাস্ট্রেটর ব্রাশ ডাউনলোড, এইখানে ভেক্টরিজি থেকে আমরা ব্রাশ নিয়েছিলাম গতদিন। তো একইভাবে আমরা আজকেও একটু একটা ব্রাশ নিব, লাইক জাস্ট এটাকে আমরা ডাউনলোড করি, ফ্রি লাইসেন্স। এইটা ডাউনলোড হলো, জিপ হিসাবে ডাউনলোড হয়েছে। তো এখন এখানে যেটা আমাদের জিপ হিসেবে ডাউনলোড হয়েছে এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা ইপিএস আছে, তাই না? ইপিএস হলে সেই ইপিএসটা আসলে ব্রাশের জন্য ঠিক কাজ করবে না, এটা একটু ঝামেলা তৈরি করতে পারে। তো যা হোক, অন্য জায়গায় যে ব্রাশগুলো আছে যেমন এই অর্নামেন্ট 1 এবং অন্যান্য যে ব্রাশগুলো আছে তারই একটা আমি লোড করতেছি। তো নর্মালি আপনারা চেষ্টা করবেন যে ব্রাশ যেগুলো আনতে সেগুলো যেন ইপিএস না এআই ফাইল হিসাবে থাকে। এআই ফাইল হিসেবে থাকলে এটা সরাসরি আপনার ডকুমেন্টে চলে আসবে, আর ইপিএস হিসেবে থাকলে সেটাকে ডকুমেন্টে আনতে গেলে আর একটু বাড়তি কাজ করতে হবে। যেমন এই যে এআই ফাইলটা যেটা আছে সেটা জাস্ট আমি একটা ওপেন করলে এটা ব্রাশ হিসেবে চলে আসতেছে, ঠিক আছে? অ্যাজ ওয়েল অ্যাজ যদি আমি এখানে একটা ইপিএস আনতে যাই, সাপোজ এইটাকে আমি ইপিএসটাকে ব্রাশ হিসেবে নিয়ে আসতে যাচ্ছি, দেখেন কিছুই আসে নাই, তাই না? তার মানে ইপিএসটা ব্রাশ হিসেবে সেভাবে আসবে না। তো সেক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে ইপিএস ফাইল যেটা আছে সেটাকে ডাবল ক্লিক করে ওপেন করেন। ওপেন করার পর এইখানে দেখেন কমপ্লিটলি এইভাবে আছে জিনিসগুলো। তো এটাকে আগে বাইরে থেকে জিনিসগুলোকে আউট করেন। এরপরে যেটাকে পাইছেন আপনি এটাকে ধরে ব্রাশের ভিতরে নিয়ে ছেড়ে দেন, এটাকে ধরে ব্রাশের ভিতরে নিয়ে ছেড়ে দেন। এটা আর্ট ব্রাশ, ওকে, ঠিক আছে? দেখেন এখন এটা ব্রাশ হয়ে গেছে। আলাদা আলাদা করে সিলেক্ট করা এটাই পাচ্ছি না, এখানে যেমন অনেকগুলো ব্রাশ দেখা যাচ্ছে না। হ্যাঁ দেখেন প্রথম অবস্থায় এটা এরকম অবস্থায় থাকে, ঠিক আছে? এরকম অবস্থায় থাকে। তো উপরে যেটা থাকবে, উপরে একটা আলাদা লেয়ার থাকে, যে লেয়ারটাকে এই সিলেকশন টুল দিয়ে আপনারা এই লেয়ারটাকে ধরে শুধু এই কর্নার ধরে এটাকে দুইবার ক্লিক করলে মুছে যাবে। হ্যাঁ,
আর এখানে যদি আপনি লেয়ারের ভিতরে যান, লেয়ারের ভিতরে দেখবেন যে ব্রাশ আলাদা আলাদা লেয়ার করা আছে। এই একটা লেয়ার হচ্ছে ব্রাশ, এইটা হচ্ছে নিচের লেয়ার। তো এই নিচের লেয়ারটাকে অফ করে দিবেন। এরপরে এইখান থেকে এই সিলেকশন টুল দিয়ে, এইটা দিয়ে আপনারা সিলেক্ট করবেন, ডিরেক্ট সিলেকশন টুলস। ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুলস দিয়ে এইভাবে সিলেক্ট করেন, সিলেক্ট হয়ে গেল, তাই না? এইভাবে সিলেক্ট হওয়ার পরে এইটাকে ধরে ব্রাশের ভিতরে এনে ছেড়ে দেন। এইখান থেকে অবশ্যই আর্ট ব্রাশ সিলেক্ট করেন এবং ওকে। ওকে, এখন দেখেন আমরা যদি একটা পাথ এখানে রেডি করি, লাইক এটা রেডি করলাম, এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যাচ্ছে। এই পাথটা রেডি করলাম, পাথটা রেডি করে যদি এই ব্রাশটা দিই, দেখেন এটা চলে আসছে। এবং এটাকে পার্থদা মনে হয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছে। হ্যাঁ, একটু অপেক্ষা করি আমরা সবাই। শোনা যাচ্ছে আমার কথা? জি আপু, শোনা যাচ্ছে। হ্যাঁ, উনি মনে হয় একটু ডিসকানেক্টেড হয়ে গেছে, উনি আবার জয়েন করুক। হ্যাঁ, ঢুকে আচ্ছা, গেছে। আমার নিজেরও খেয়াল ছিল না, আমি ডিসকানেক্ট হয়ে গেছি। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে যদি ইপিএস ফাইল হিসেবে আমাদের কোনো ব্রাশ আসে, সেই ফাইলটাকে আমরা সরাসরি এখানে ওপেন করব। লাইক এই যে আরেকটা ইপিএস ফাইল, এটাকে সরাসরি ওপেন করব এবং ওপেন করে এর ভিতরে যে কন্টেন্টগুলো আছে, এই কন্টেন্টগুলো, যেমন এইখানে একটা বড় কন্টেন্ট আছে, এই টোটাল কন্টেন্টটাকে আমি ব্রাশ হিসেবে নিতে চাচ্ছি না, আমি শুধু এইটুককে ব্রাশ হিসেবে নিব। তো যদি এইটুককে শুধু ব্রাশ হিসেবে নিতে চাই, তো সেক্ষেত্রে এইটাকে ধরে আমি এইখানে ছেড়ে দিলাম। ছেড়ে দিলেই আমার একটা ব্রাশ এখানে রেডি হয়ে গেল, তাই না? এবং এরপরে এটাকে সেভ করতে হবে আলাদা ব্রাশ লাইব্রেরি হিসাবে। ব্রাশ লাইব্রেরি হিসাবে সেভ করলে এটা তখন আমরা নিজেদের প্রয়োজনে যে কোনো জায়গায় ইউজ করতে পারবো। আর দাদা কোনো ফাইল যদি হচ্ছে গিয়ে জেপিজে বা পিএনজি হয় তাহলেও কি সেম প্রসেসেই করা যাবে? জেপেগ কিংবা পিএনজি হলে সেটাকে আপনাদের আগে ইলাস্ট্রেটরে কনভার্ট করে নিতে হবে। ইলাস্ট্রেটর মানে কি, ভেক্টরে কনভার্ট করে নিতে হবে। তো ভেক্টরে কনভার্ট করতে গেলে নর্মালি আমরা ট্রেসিং করে নিতে পারি। ঠিক আছে, ট্রেসিং করে নিলে, হাই কোয়ালিটি ট্রেসিং করলে আশা করি পুরোটাই চলে আসবে। তো তখন এটাকে আপনারা ব্রাশ হিসেবে ইউজ করতে পারবেন। তবে নর্মালি ইলাস্ট্রেটর মানে এআই ফাইল কিংবা ইপিএস ফাইল ছাড়া
অন্য কোনো ফাইলগুলোকে যদি ব্রাশ হিসেবে আমাদের নিতে হয় সেক্ষেত্রে তার জন্য আমাদের একটু বেশি কষ্ট করতে হবে। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তো এটা ছিল হচ্ছে গতদিনের ক্লাসের রিভিউ। আর কিছু যদি আপনাদের জানার থাকে বলেন, নাহলে আমি আজকের ক্লাস শুরু করব। দাদা, ব্লেন্ড টুলের ওই যে মাছের শেপটা কিভাবে আনছেন ওইটা বুঝিনি, এটা পারিনি আর কি করতে আসলে। আচ্ছা ঠিক আছে, আপনাদের একজন কিন্তু জমা দিছে এই কাজটা, তাই না? এই কাজটা কিন্তু অ্যাকচুয়ালি মোস্ট ইজি একটা কাজ ছিল। এই একটা, এখন বেশি কষ্ট না করি, আমি এটাকে একটু রিফ্লেক্ট করে নিই। কপি, তাহলে দেখেন আমার রেডি হয়ে গেল জিনিসটা। এই এখন আমি যেটা করছি সেটা হচ্ছে একটু কালার দিয়ে আলাদা, সাপোজ এটা এই কালার এবং এটা এই কালার। এখন এই দুইটাকে ব্লেন্ড করব এবং ব্লেন্ড করার জন্য এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ব্লেন্ড করে দিই এবং স্পেসিফিক স্টেপস এত বেশি না, লাইক 15 স্টেপস কিংবা 20, দেন ইট ইজ ওকে। দেখছেন রেডি হয়ে গেছে না? এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখানে মাছের যে চোখটা আছে সেই চোখটা আলাদাভাবে রেডি করতে হবে এবং উপরে যে এই পাখনাগুলো আছে সেই পাখনাগুলো আলাদাভাবে রেডি করতে হবে। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের মাছটা রেডি হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। দাদা, আমি কমপ্লিট মাছটা আঁকতেছি না, এই পর্যন্ত আঁকলাম, বাকিটা আপনারা নিজেরা একটু ট্রাই করেন, ট্রাই করলেই পারবেন। হ্যাঁ, আর তারপর যদি মনে হয় যে না এইখানে তো এই পাখনাগুলো এইভাবে দেখা যাচ্ছে, এসব ক্ষেত্রে যেটা করবেন নর্মালি সেটা হচ্ছে ব্লেন্ড করার পরে এটাকে ব্লেন্ড ছাড়াই ফেলেন, এক্সপান্ড করে ফেলেন। এক্সপান্ড করার পরে এখান থেকে যেটার মানে যে অংশ পাখনার দরকার নেই, লাইক এইটুকু অংশ দরকার নেই, তাহলে এইটুকু অংশ এই পর্যন্ত মুছে ফেলেন। ঠিক আছে, বাদবাকি অংশগুলা মানে বাদবাকি যেগুলো আছে এগুলোকে হাইড করে এইটার এই পর্যন্ত আউট করে দেন, এই পর্যন্ত আউট করে দেন, তাহলে দেখবেন হয়ে গেছে। দেখেন এখন আপনার জিনিসটা রেডি হয়ে গেছে, তাই না? আচ্ছা, আর কিছু? দাদা, ওকে, তাহলে এখন আমি আপনাদের ছোট্ট একটা কোশ্চেন জিজ্ঞেস করি। ইলাস্ট্রেটরে বলা যায় যে আজকে আমাদের শেষ ক্লাস, যেটা আমি বললাম, তার মানে ইলাস্ট্রেটরে মোস্ট অফ থিংস অলরেডি আপনারা শিখে ফেলছেন। তো আপনাদের কি মনে হয়, আপনারা কনফিডেন্ট যে ইলাস্ট্রেটরে আপনারা কাজ করতে পারবেন? জি জি দাদা, ভাইয়া। পারবো। ওকে, গুড, শুনে ভালো লাগলো আসলে। এখন আমি আসলে যে জিনিসটা দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে ইলাস্ট্রেটর প্রিফারেন্স, অর্থাৎ ইলাস্ট্রেটরকে কন্ট্রোল করা অ্যাকচুয়ালি। ঠিক আছে, তো ওই কন্ট্রোল করার জন্য দেখেন ইলাস্ট্রেটরের প্রিফারেন্স একটা আছে, ইলাস্ট্রেটরকে নিজের মতো সাজায় নেওয়ার জন্য এইখানে এই যে প্রিফারেন্স আছে, এবং প্রিফারেন্সে অনেকগুলো অপশন আছে। প্রথম অপশন আছে হচ্ছে সবগুলো অপশন আমাদের প্রয়োজন নাই, কিন্তু এই জেনারেল ট্যাব এবং পরে আর যে ট্যাবগুলো আছে এগুলো দিয়ে ইলাস্ট্রেটরের মেজর কিছু ডিসিশন নেওয়া যায়। ঠিক আছে, যেমন
ফার্স্টে যেটা আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন হবে সেটা হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্ট। এইখানে দেখেন কিবোর্ড ইনক্রিমেন্ট এটা অটোমেটিক্যালি দেয়া আছে, তাই না? এই কিবোর্ড ইনক্রিমেন্ট কি কাজ করে? সাপোজ আমরা এইখান থেকে একটা বক্স আঁকছি, বক্স আঁকার পর এই বক্সটাকে ডানে বায়ে সরানোর জন্য কিবোর্ড থেকে আমি সরাচ্ছি, প্রত্যেকবার সে একটা নির্দিষ্ট দূরত্বে সরতেছে, তাই না? এইটাকে বলি আমরা কিবোর্ড ইনক্রিমেন্ট। যদি শিফট ধরে সরাই তাহলে প্রত্যেকবার যতটা দূরত্ব দেয়া থাকবে সেটা ইনটু 10 অর্থাৎ 10 গুণ বেশি সরবে। তো এইটাকে যদি আমি বাড়াতে চাই যে না একটা নির্দিষ্ট দূরত্ব মাপক আমি সরাবো, অনেক সময় এটা প্রয়োজন পড়ে যে প্রত্যেকবার কিস্ট্রোকের সঙ্গে একটা নির্দিষ্ট দূরত্বে এটা সরবে। তো সেক্ষেত্রে আমি এখান থেকে সেটাকে সেট করে দিতে হবে যে প্রত্যেকবার কিস্ট্রোকে 1 ইঞ্চি সরবে, যেহেতু এটা ইঞ্চিতে দেওয়া আছে সুতরাং 1 ইঞ্চি সরবে। ওকে, তখন আমি দেখেন কিস্ট্রোক একবার যখন চাপতেছি তখন প্রত্যেকবার 1 ইঞ্চি দূরত্বে এটা সরে যাচ্ছে। যদি শিফট ধরি আমি সেক্ষেত্রে একবারে 10 ইঞ্চি দূরত্বে সরে যাচ্ছে। তো এইটা প্রিফারেন্স আনার জন্য কন্ট্রোল কে দিলে প্রিফারেন্সটা চলে আসবে। তো কিবোর্ড প্রিফারেন্স এটা হচ্ছে নির্ধারণ করে, যেমন আমরা যদি সূক্ষ্ম কাজ করতে চাই তো সেক্ষেত্রে আমার সবচেয়ে ফেভারিট হচ্ছে এইটা 0.001। এটা অনেক অল্প দূরত্ব সরে, কিন্তু আমার এইভাবে কাজ করতে মজা হয়। তো এইটা গেল হচ্ছে প্রিফারেন্সের একটা পার্ট, যেটা হচ্ছে কিবোর্ড ইনক্রিমেন্ট। এরপর কনসিস্টেন্ট অ্যাঙ্গেল এবং কর্নার রেডিয়াস, এই জিনিসগুলো আছে, এই জিনিসগুলো আপনারা নিজেরা চেক করে দেখবেন। তো যেহেতু এই জিনিসগুলো খুব একটু বেশি প্রয়োজন পড়ে না, আমি অ্যাভয়েড করে যাচ্ছি। এরপরে দেখেন নিচের দিকে আছে ডিজেবল, অটো, অ্যাড, ডিলিট, ইউজ প্রিসাইজ কার্সার। তো এখান থেকে সবচেয়ে বেশি আপনাদের যে জিনিসটা দরকার পড়বে সেটা হচ্ছে ট্রান্সফর্ম প্যাটার্ন টাইলস, স্কেল কর্নার্স, স্কেল স্টক অ্যান্ড ইফেক্টস। ঠিক আছে, তো কোনটা কি কাজ করে এইখানে বলা আছে হচ্ছে ট্রান্সফর্ম প্যাটার্ন টাইলস। তো আমরা মনে করেন যে এইখানে যে বক্সটা আসছে সেই বক্সটা একটা প্যাটার্ন দেয়া আছে, সেই বক্সটা একটা প্যাটার্ন দেয়া আছে। তো ট্রান্সফর্ম প্যাটার্ন টাইলস মানে হচ্ছে বক্সটা যখন আমি ট্রান্সফর্ম করতেছি, এটাকে ঘোরাচ্ছি তখন প্যাটার্ন সহ ঘুরতেছে, তাই না? বক্সটাকে ঘোরালে মানে যে কোনো প্রকার ট্রান্সফর্ম করলে, বড় করলে, ছোট করলে প্যাটার্ন সহ ট্রান্সফর্ম হচ্ছে। কিন্তু যদি আমরা চাই যে প্যাটার্নটা এইটুকুই থাকবে, এখন তো জিনিসটা ছোট আছে, প্যাটার্নটাও ছোট আছে, আমরা চাচ্ছি যে প্যাটার্নটা ছোটই থাকবে কিন্তু বক্সটা বড় হবে, দেন আমরা কি করব? তখন আমরা এই ট্রান্সফর্ম প্যাটার্ন টাইলস এটা উঠাই দিব। ওকে, এখন দেখেন আমি এটাকে যত বড় করি প্যাটার্ন কিন্তু সেই ছোটই আছে, প্যাটার্ন কিন্তু বড় হচ্ছে না। তার কারণ কি? তার কারণ এইটা এখন ট্রান্সফর্ম প্যাটার্ন টাইলস এই অপশনটা অফ করা আছে। একইভাবে আমরা এটাকে মনে করেন জুম করলাম, ছোট বড় করতেছি, ডানে বায়ে ঘোরাচ্ছি, কখনোই এই প্যাটার্নটা ঘুরবে না। যেমন এটাকে এখন যদি আমি 45 অ্যাঙ্গেলে করলাম, 45 ডিগ্রি অ্যাঙ্গেলে করছি কিংবা 90 ডিগ্রি অ্যাঙ্গেলে করছি, প্যাটার্নটা কিন্তু ঠিকই আছে, প্যাটার্ন কিন্তু চেঞ্জ হচ্ছে না। কিন্তু যখনই এইটাকে আমরা ট্রান্সফর্ম প্যাটার্ন টাইলসটা দিয়ে দিব তখনই এটার সঙ্গে সঙ্গে আমার প্যাটার্নটাও মুভ করবে। হ্যাঁ, তো এইটা গেল হচ্ছে প্যাটার্ন টাইলসের একটা অপশন। এরপরে দেখেন এখানে আরো কিছু অপশন আছে, স্কেল কর্নার্স। এই যে কর্নারটা দিচ্ছেন ছোট বড় হওয়ার সঙ্গে সঙ্গে কর্নারটাও স্কেল করবে। যেমন এখন দেখেন স্কেল কর্নার্স, এখন কি হচ্ছে এই যে কর্নারটা আছে সেই কর্নারটা ছোট করলে কিন্তু কর্নারটাও ছোট হয়ে যাবে। দেখছেন কর্নারটা একেবারে ছোট হয়ে গেছে, কর্নারটা এখন প্রায় বোঝা যাচ্ছে না। কিন্তু যদি স্কেল কর্নারটা উঠাই দেওয়া থাকতো সেক্ষেত্রে দেখেন এখন খুব ছোট কর্নার আছে, এটাকে যখন বড় করতেছি কর্নারটা কিন্তু সেরকমই রয়েছে, এটা আর ইয়ের সঙ্গে সঙ্গে অ্যাডাপ্ট হচ্ছে না। আগে যেরকম আমরা দেখতেছিলাম যে কর্নারটা অ্যাডাপ্ট হচ্ছিল, যে এইখানে আমি একটা বক্স আঁকছি এবং তার একটা যে কর্নারটা দিচ্ছি সেই কর্নারটা এইটা ছোট করলে কর্নারটা সেইভাবেই ছোট হচ্ছিল, তাই না? কিন্তু যখনই আমরা এটাকে স্কেল কর্নার উঠাই দিচ্ছি তখন যখন আমরা এটাকে বড় করতেছি কর্নার কিন্তু আর বড় হচ্ছে না, এই যে কর্নার রেডিয়াসটা সেই রেডিয়াসটা সেম থাকতেছে। এরপরে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এবং মাঝে মধ্যে আপনারা ফিল করবেন যে এই জিনিসটা ঝামেলা করতেছে, সেটা হচ্ছে স্কেল স্টকস অ্যান্ড ইফেক্টস।
সাপোজ আমরা একটা ছোট রেখা টানছি এবং সেই রেখার স্ট্রোক আছে 1 পিটি, তাই না? রেখাটাকে যখন আমরা বড় করতেছি, আমাদের কাজের প্রয়োজনে মাঝে মধ্যে আমাদের রেখাটাকে বড় করতে হবে। আচ্ছা, রেখা ঝামেলা করতেছে, আমরা এখানে আসি। এখানে দেখেন এটা 1 পিটি আছে, তো যখন এটাকে আমি বড় করতেছি তখনও এটা 1 পিটি রয়েছে, তার মানে 1 পয়েন্ট ছিল 1 পয়েন্টই থাকতেছে, কিন্তু এটা বড় হচ্ছে না। কিন্তু মাঝে মধ্যে আমাদের কাজের সময় একই জিনিস যখন আমরা 200% করব, মনে করেন একটা আমরা ড্রয়িং করছি, কার্টুন ড্রয়িং কিংবা যে কোনো একটা ড্রয়িং করছি, সেটাকে প্রয়োজনে আমরা 200% করছি এবং 200% করলে সেখানে যতগুলো স্ট্রোক থাকবে সেই স্ট্রোকগুলো তো সেইভাবে মোটা হওয়ার দরকার, কিন্তু হচ্ছে না। তো সেক্ষেত্রে আমরা স্কেল, স্ট্রোকস অ্যান্ড ইফেক্ট এটা ওকে করে দিব। এখন দেখেন এটা 1 পিটি আছে, এখন যদি এটাকে আমি 400% করি, অর্থাৎ স্কেল 400%, সেক্ষেত্রে কি হবে? স্ট্রোকটাও 4 গুণ হয়ে যাওয়ার কথা, তাই না? ওকে, দেখেন স্ট্রোকটা 4 পিটি হয়ে গেছে। তার মানে যদি আমাদের কাজের সঙ্গে সঙ্গে আমরা চাই যে আমাদের স্ট্রোক এবং ইফেক্ট যেগুলো দেয়া আছে, ইফেক্ট মানে কি, এখানে যে ড্রপ শ্যাডো ইফেক্ট এবং অন্যান্য ইফেক্টগুলো আমরা দিতে পারি, সেগুলো যদি আমরা চাই একটু ছোট বড় হবে, তাহলে স্কেল, স্ট্রোকস অ্যান্ড ইফেক্টস এই অপশনটা অন করা থাকতে হবে। এইখানে আরো আছে শো টুল টিপস, শো স্টার্ট স্ক্রিন, এই ধরনের জিনিসগুলো আসলে সেরকম দরকার পড়বে না। তবে যদি কোনোটা আপনারা চেঞ্জ করেন, অবশ্যই জেনে চেঞ্জ করবেন যে অ্যাকচুয়ালি কি চেঞ্জ করতেছেন, ঠিক আছে? এরপরে আসি সিলেকশন অ্যান্ড অ্যাঙ্কর ডিসপ্লে, এটাও খুব একটা দরকার নাই। এরপরে টাইপ, লিডিং টাইপ 2 পিটি, ট্র্যাকিং 20, এটাও খুব বেশি দরকার নাই। এরপর ইউনিট, জেনারেল ইউনিট মানে হচ্ছে আমরা যখন কাজ শুরু করব বেশিরভাগ সময় আমাদের ইঞ্চিতে কাজ হবে। ইঞ্চি বাদে আমরা যদি চাই যে আমাদের জেনারেল ইউনিট হিসাবে পিক্সেল, কিংবা যারা ওয়েবে কাজ করব তাদের জেনারেল ইউনিট হিসেবে পিক্সেল থাকলে সবচেয়ে ভালো হয়। কিংবা যদি আমরা প্রিন্টিং এর কাজ করি, অনেক সময় অনেকে জেনারেল ইউনিট হিসাবে সেন্টিমিটার কিংবা মিলিমিটার সেট করে রাখে, ঠিক আছে? তো আমরা যেটা সেট করে রাখবো, সাপোজ আমরা মিলিমিটার সেট করে রাখি, কিংবা পরবর্তীতে যদি আমরা মিলিমিটার সেট করতে চাই, তাহলে এটা আমরা সেট করতে পারবো। যেমন স্ট্রোক হিসেবে আমার এখানে পয়েন্ট সেট করা আছে, টাইপ হিসেবে পয়েন্ট সেট করা আছে, অর্থাৎ টাইপ গুলো আমরা পয়েন্টে দেখতে পাবো। যেমন স্ট্রোকটা অলরেডি আপনি দেখতে পাচ্ছেন যে 4 পয়েন্টে আছে, মানে এখানে আমরা পয়েন্ট হিসেবেই হিসাব করি। তো এটাকে যদি আমরা মিলিমিটার কিংবা অন্য কোনো ইউনিটে হিসাব করতে চাই, তাহলে সেক্ষেত্রে আমরা এখান থেকে এগুলোকে চেঞ্জ করতে পারবো। এরপর আসি গাইডস এন্ড গ্রিড। এইটার ব্যাপারটা হচ্ছে যে আমরা যখন এখানে একটা গ্রিড টানতেছি, সেই গ্রিডের কালারটা কি আসে, যেমন একটা অরেঞ্জ কালার আসছে, তাই না? এই কালারটাকে যদি চেঞ্জ করতে চাই, তো সেক্ষেত্রে সায়ান কালারটা আছে, এখানে আমরা কালারটা, গ্রিডের কালার চেঞ্জ করতে পারি। সাপোজ গ্রিডের কালার দিলাম আমি গোলাপি, তো সেক্ষেত্রে এই গ্রিডের এই কালার চেঞ্জ হয়ে গেছে। একইভাবে, মানে গ্রিড তো না, গাইডের কালার চেঞ্জ হয়ে গেছে। একইভাবে গ্রিডের কালার আছে হচ্ছে এখানে সিলভার কালার, এবং গ্রিডের মাপ আছে হচ্ছে 1 ইঞ্চি। প্রত্যেকটা বড় গ্রিড হবে 1 ইঞ্চি এবং সাব ডিভিশন হবে 0.8। স্টাইল হবে লাইন, হ্যাঁ, লাইন বাদে এখানে ডট দেয়া যায়। যেমন এই গ্রিডটা আমরা আসছি কোথা থেকে, কন্ট্রোল দিয়ে, ওইখানে দেখেন কোলনের পাশে যে ইয়ে আছে, কোলন সেমিকোলন, ওর ডান পাশে যে বাটনটা আছে সেটা দিয়ে আমরা গ্রিডটাকে নিয়ে আসি। কিংবা এখান থেকে ভিউ থেকে আমরা গ্রিড এবং গাইড আনতে পারি, এই যে গ্রিড। তাহলে সেই গ্রিডটা এখানে মাপ কেমন আছে, মাপ আছে হচ্ছে এইখান থেকে প্রত্যেকটা গ্রিডের বড় বক্সের মাপ হচ্ছে 1 ইঞ্চ বাই 1 ইঞ্চ এবং ভিতরে 8টা সেকশন আছে। তা আমাদের প্রয়োজন পড়লে আমরা মনে করেন যে 1 ইঞ্চ বা 1 ইঞ্চের জায়গায় 1 সেন্টিমিটার 1 সেন্টিমিটার গ্রিড করতে পারি, ভিতরে মাপটাও চেঞ্জ করতে পারি, যে এটা হচ্ছে 1 cm, সেক্ষেত্রে লিখে দিলাম, এবং ভিতরে ডিভিশন হবে হচ্ছে 10। ওকে, দেখেন এগুলো 1 বাই 1 cm হয়ে গেছে এবং ভিতরে ডিভিশন 10 হয়ে গেছে, ঠিক আছে? এখন দেখেন এটা 10টা ডিভিশন আছে, এবং এইখান থেকে এই একটা বড় গ্রিডের মাপ আছে হচ্ছে 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার। তো এই জিনিসগুলা আমাদের প্রয়োজন মতো, আমাদের কাজের প্রয়োজন মতো আমরা চেঞ্জ করব। আদারওয়াইজ এগুলো যেরকম আছে সেরকম থাকলে আমাদের সেরকম কোনো সমস্যা হবে না। এবং এরপরে আসি স্মার্ট গাইড।
স্মার্ট গাইড ওই যে আমরা শিপ ধরে যখন জিনিসগুলোকে মুভ করি তখন সেটা 45 ডিগ্রি, 90 ডিগ্রি, 135 ডিগ্রি এভাবে অ্যাঙ্গেলগুলো চেঞ্জ হয়। সেই অ্যাঙ্গেলগুলো যদি আমরা চেঞ্জ করতে চাই এখান থেকে চেঞ্জ করতে পারি, ঠিক আছে। এবং অন্যান্য যে অপশনগুলো আছে লাইক স্লাইস, হাইপোনেশন, এগুলো খুব বেশি প্রয়োজন পড়ে না। এই যে যেমন প্লাগইন অ্যান্ড স্কেচ ডিস্ক, এটা আমি আশা করি না যে আপনারা এটা নিয়ে কাজ করবেন, কারণ আমরা নর্মালি ফটোশপের প্লাগইনস নিয়ে কাজ করি না, ইলাস্ট্রেটর প্লাগইনস নিয়ে কাজ করি না, কিংবা করার প্রয়োজন পড়ে না। কিন্তু এখানে একটু চেঞ্জ হলে খেয়াল রাখবেন যে ইলাস্ট্রেটর হয়তো আপনার ওপেন নাও হইতে পারে, অর্থাৎ ইউজার ইন্টারফেস এদিক ওদিক হয়ে যেতে পারে। তারপর এটা যেমন আছে যে এই বোর্ডের যে কালারটা আছে সেটা নির্ধারণ করে সেটা কি ধরনের কালার হবে এইটা সিলেক্ট করে, ঠিক আছে। এরপরে ক্যানভাস কালার এবং অন্যান্য কালারগুলো এইখান থেকে রেডি করা যায়। এরপরে জিপিইউ পারফরমেন্স ধরার দরকার নেই, এটা হচ্ছে গ্রাফিক্যাল সিপিইউ যেটা আছে আপনার কম্পিউটারে সেটার পারফরমেন্স কিভাবে ওকে হবে সেটা এখান থেকে ঠিক করে। এরপর ফাইল হ্যান্ডেলিং এবং ক্লিপবোর্ড, নর্মালি আমরা কত টাইম ফাইলটাকে আন্ডু করতে পারবো কিংবা কত টাইম ডিলেতে ফাইল অটো রিকভারি হবে সেই জিনিসগুলো এখানে সেট করা থাকে। এবং এইটা হচ্ছে টেক্সট অ্যাপিয়ারেন্স, টেক্সটটা কেমন হবে, ব্ল্যাক কালারটা কি ধরনের হবে, এই জিনিসগুলো এখানে সেট করা থাকে। তো নর্মালি এটা হচ্ছে আমাদের জেনারেল প্রিফারেন্স। আমরা জেনারেলি ফটোশপের কিছু জিনিসপত্র যেগুলো নিজেদের প্রয়োজনে চেঞ্জ করতে দরকার হইতে পারে সেই জিনিসগুলা আমরা এই প্রিফারেন্স থেকেই পাবো। এবং প্রিফারেন্সটা কোন জায়গা থেকে আনতেছি, প্রিফারেন্স আনতেছি এডিটের শেষে গিয়ে প্রিফারেন্স। হ্যাঁ, তো প্রিফারেন্সের মধ্যে এখানে সবগুলো অপশনে আছে। নর্মালি আপনাদের যে অপশনগুলো দরকার পড়বে একটা হচ্ছে গাইড এবং গ্রিড, একটা হচ্ছে ইউনিট এবং একটা হচ্ছে জেনারেল। এই তিনটা অপশন বাদে অন্যান্য অপশনগুলো খুব একটু বেশি প্রয়োজন পড়বে না। তারপর আমি বলবো যে অপশনটা আপনারা চেঞ্জ করতে চান ভালো করে জেনে নিয়ে চেঞ্জ করবেন, কারণ প্রিফারেন্সে কোনো কিছু চেঞ্জ করলে সেগুলোকে ব্যাক করা মাঝে মধ্যে ঝামেলা হয়ে যায়, কারণ মাঝে মধ্যে আপনারা বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি কোন জায়গায় চেঞ্জ করছিলেন, কি চেঞ্জ হয়েছিল। তো মেক শিওর যেটা চেঞ্জ করছেন সেটা সম্বন্ধে আপনি জানেন। ওকে, প্রিফারেন্স সম্বন্ধে আর কারো কোনো কোশ্চেন? মনে হচ্ছে কোনো কোশ্চেন নাই। আপনারা নিজেরা আরেকটু ভালো করে প্রিফারেন্সটা চেক করে দেখেন যে কোনটায় আপনাদের কি কি ধরনের কাজ হচ্ছে, কারণ একেবারে কমন কিছু জিনিসপত্র প্রিফারেন্স দিয়ে আপনাদের চেঞ্জ করতে হবে, যেমন স্টক কালার, স্টক, স্কেল স্টক, এক্সকেল কিংবা ট্রান্সফর্ম, টাইলস প্যাটার্ন, এবং সবচেয়ে বড় যেটা প্রিফারেন্সে আপনার প্রয়োজন হবে সেটা হচ্ছে এই কিবোর্ড ইনক্রিমেন্ট। এটা সবসময় প্রয়োজন হবে, এক এক কাজের জন্য এক এক রকম কিবোর্ড ইনক্রিমেন্ট প্রয়োজন পড়বে। সো এরকম সাধারণ কিছু জিনিস আপনাদের প্রিফারেন্সে চেঞ্জ করতে হবে, বাদ বাকি জিনিসগুলো যেরকম আছে সেরকম থাকাই বেটার। মানে কিংবা যদি চেঞ্জ করেন অ্যাকচুয়ালি মনে রাখবেন যে কোনটা চেঞ্জ করছেন তাইলেই হবে। এরপরে আরেকটা জিনিস যেটা সেটা হচ্ছে এখানে ইফেক্ট যেগুলো আছে সেগুলো আশা করি আপনারা নিজেরা দেখছেন, তা বাদে পরবর্তীতে কাজ করার সময় আমরা এই জিনিসগুলো আবার দেখব। এবং সিলেক্ট মেনুতে যেগুলো আছে সেগুলো আপনারা দেখছেন যে একই কালার কিংবা একই ধরনের স্ট্রোক, একই ধরনের অপাসিটি জিনিসপত্র সিলেক্ট করার জন্য আমরা এখানে এই মেনুটা ইউজ করব। টাইপ মেনুতে যে কোনো ধরনের টাইপ নিয়ে সেই টাইপগুলোকে বড় ছোট করা, অর্থাৎ চেঞ্জ কেস, কিংবা কোনো ফন্ট যদি মনে করেন 5টা ফন্ট ইউজ করছেন কিন্তু আপনি খুঁজে পাচ্ছেন না কোন কোন ফন্ট ইউজ করছেন, তো সেখান থেকে এই কাজগুলো আমরা চেক করতে পারি এবং চেঞ্জ করতে পারি। ইভেন চাইলে একটা ফন্ট দিয়ে আরেকটা ফন্ট রিপ্লেস করতে পারি, যে ডকুমেন্টে একটা ফন্ট আমরা ইউজ করছি সেই ফন্টটাকে পছন্দ হচ্ছে না কিন্তু ডকুমেন্টে অনেক জায়গায় ইউজ হয়ে গেছে, তো সেক্ষেত্রে একটা ফন্ট দিয়ে ডাইরেক্ট আমরা এখান থেকে আরেকটা ফন্টকে রিপ্লেস করে দিতে পারি, ঠিক আছে। তো এখন আমি লাস্ট যে জিনিসটা আপনাদের দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আপনারা হয়তো অনেকবার শুনে থাকবেন যে একটা লোগো তৈরি করার সময় গোল্ডেন রেশিও, তাই না? এখন গোল্ডেন রেশিও যদি এই সম্বন্ধে আপনারা না শুনে থাকেন, কাজ করতে গেলেই শুনবেন যে গোল্ডেন রেশিও কি জিনিস। তো আমি আগে জানতে চাই আপনাদের যে গোল্ডেন রেশিও সম্বন্ধে আপনাদের কোনো আইডিয়া আছে কিনা। লোগো তৈরি করার সময় গোল্ডেন রেশিও নিয়ে কাজ করা ধারণা আছে আপনাদের? না। আচ্ছা,
গোল্ডেন রেশিও হচ্ছে একটা রেশিও যেটাকে বলা হয় যে আমাদের নেচার কিংবা বড় বড় জিনিসগুলা, বড় বড় স্থাপত্যগুলো যে ধরনের রেশিওতে তৈরি করা হতো, আমাদের নেচারের মধ্যে এই রেশিওটা খুব ভালো করে অ্যাডাপ্ট করা। এই ধরনের জিনিসগুলোকে আমরা বলে থাকি গোল্ডেন রেশিও। তো আমি নর্মালি আপনাদের একটা দেখাচ্ছি। এই যে মনে করেন এটা হচ্ছে নেচারের একটা জিনিস, নেচারের একটা গাছের যে একটা অংশ। এইখানে বলা হয় যে এইটা একটা গোল্ডেন রেশিও মেনটেন করে জিনিসটা রেডি করা হয়েছে। হ্যাঁ, এবং এই গোল্ডেন রেশিওটা অনেক জায়গায়, শুধু নেচার কিংবা এইভাবে না, আমাদের পুরাতন কালের যে স্থাপত্য আছে সেই স্থাপত্যগুলোতে আমরা এই গোল্ডেন রেশিওগুলো সবসময় দেখতে পেতাম। যেমন সবচেয়ে স্থাপত্য যেটা বলি আমরা, এটা একটা সাইন্টিফিক মানে ন্যাচারাল জিনিস, একটা শেলের ভিতরে এটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা গোল্ডেন রেশিও মেনটেন করে তৈরি করা হয়েছে, কিংবা গোল্ডেন রেশিও মেনটেন করে তৈরি করা আধুনিক যে স্থাপত্যগুলা রেডি করা হয়, সেই স্থাপত্যগুলা এই জিনিসগুলা গোল্ডেন রেশিও মেনটেন করে তৈরি করা। আমি বিস্তারিত বিবরণে যাচ্ছি না, আপনারা নিজেরা একটু দেখে নিন। তবে গোল্ডেন রেশিওটা হচ্ছে নর্মালি যেটা বলা হয়, এটা হচ্ছে এই যে ফিবোনাকি নাম্বার কিংবা নেচার নাম্বার, ঠিক আছে? এই ফিবোনাকি নাম্বার মানে ফিবোনাকি নাম্বার এই জিনিসটাকে অ্যাকচুয়ালি গোল্ডেন রেশিও বলা হয়। এবং এই নাম্বারগুলো কেমন ভাবে যায়, এই নাম্বারগুলো যায় হচ্ছে 1, প্রথমে 0 দিয়ে শুরু হয়, 0-র পরে 1, তারপরে আবার 1। তার মানে প্রতি নাম্বার তার সামনের দুটো নাম্বারের যোগফল হবে, প্রতিটা নাম্বার তার সামনের দুইটা নাম্বারের যোগফল। এবং এইটাকে বলা হয় অ্যাকচুয়ালি গোল্ডেন রেশিও, যে প্রত্যেকটা নাম্বার তার পূর্বে দুইটা নাম্বারের যোগফল হিসাবে প্রেজেন্ট করবে। তাহলে আমরা এখন দেখতে চাচ্ছি যে গোল্ডেন রেশিওর মাধ্যমে বিভিন্ন ধরনের লোগো এবং অন্যান্য যে জিনিসগুলা তৈরি করে সেগুলো কিভাবে তৈরি করে। আমাদের যদি ক্লায়েন্ট বলে যে কখনো গোল্ডেন রেশিওর মাধ্যমে একটা লোগো তৈরি করে দেয়, সেটা কিভাবে হয়। তো দেখেন এখানে বলা আছে গোল্ডেন রেশিও অ্যাকচুয়ালি ফিবোনাকি সিকোয়েন্স। এবং এটা কিভাবে আসে, 0, এরপরে 1, তারপরে প্রথমের দুটো অক্ষরের যোগফল 1, তারপরের দুটো অক্ষরের যোগফল 2, as well as 3, 5, 8, 13, তারপর হচ্ছে 21, তারপর 34। এইভাবে এই জিনিসগুলা আসলে পরপর আসে, ঠিক আছে? তো এই গোল্ডেন রেশিওটা আমরা কিভাবে তৈরি করতে পারি এবং সেটা দিয়ে আমরা কিভাবে একটা লোগো ডিজাইন করতে পারি। তো গোল্ডেন রেশিও তৈরি করার জন্য প্রথমে যেটা এখানে আছে 0, 1, 1। তো প্রথমে আমরা ছোট্ট একটা রেক্টেঙ্গেল নেই, এই একটা রেক্টেঙ্গেল নিলাম। আমি এটার একটু ছোট করি। এবং এই একটা রেক্টেঙ্গেল, সাপোজ আমি ছোট একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেল 0.5 বাই 0.5 ইঞ্চি। হ্যাঁ, রেক্টেঙ্গেল নেওয়ার পর এই রেক্টেঙ্গেলের ভিতরে আমি একটা সার্কেল আর্ট করতেছি, যেহেতু সার্কেলটা আমার লোগো তৈরি করার জন্য প্রয়োজন পড়বে। তো সেজন্য এইটার ভিতরে আমি 0.5 বাই 0.5, যেহেতু ওইটা আমার 0.5, সেহেতু 0.5 বাই 0.5 একটা সার্কেল, এই দুটোকে আমি অ্যালাইন করে দিলাম একই সঙ্গে। এইটা হচ্ছে আমার 1 ইউনিট। তাহলে এই 1 ইউনিটটাকে প্রথমে আমরা ফিবোনাকি সিকোয়েন্সে যেটা দেখে আসছি যে 1 ইউনিট, এর পরের ইউনিটটা কি, এর পরের ইউনিটটা হচ্ছে 1। তাহলে আমরা এই আরেকটা 1 ইউনিট তৈরি করে নিলাম। তাহলে এখানে আমার দুটো ইউনিট তৈরি হলো, তাই না? তো এরপরে পরের ইউনিটটা কি হবে, পরের ইউনিটটা আসবে হচ্ছে 2 মানে হচ্ছে উপরের দুইটার যোগফল। তাহলে সেই দুইটার যোগফল আমরা এইভাবে তৈরি করব। আমরা এখানে যদি স্মার্ট অবজেক্ট দিয়ে নিই, এখানে দেখেন নিচের লেখাটা মোটা হয়ে গেছে।
কি জন্য হয়েছে? কারণ এখানে আমার জিনিসটা ওকে ইয়ে করা আছে, স্কেল ওকে করা আছে, স্কেলটা উঠাই দিলাম, দরকার নেই। এরপরে আমার এটা কত হওয়া উচিত? এরপরে এটা হওয়া উচিত হচ্ছে আমার 1, এবং সেটা করার জন্য আমরা এখান থেকে এটাকে একটু সুন্দর করে অ্যাডাপ্ট করে নিই, হয়ে গেল। এখন এর পরের সার্কেলটা আমার রেডি করতে হবে, অর্থাৎ পরের অপশনটা রেডি করতে হবে। আমি এই গ্রিড বেজে চলে যাচ্ছি, এটা বাদ। তাহলে পরেরটা রেডি করার জন্য কি করব? পরেরটা রেডি করার জন্য নর্মালি আমরা এটাকে একটু রোটেট করে নিব। রোটেট করে নিয়ে এটা যেটা আছে সেটাকে নামালাম এবং সেটাকে বানায় ফেললাম। এরপরে আবার এটাকে রোটেট করি, রোটেট করি, রোটেট করে এইখানে যেটা আমরা রেডি করছি সেটাকে নামাই এবং সেটাকে উপরের দুইটা সমান করে দিই। এরপরে আবার রোটেট করি এবং বড়টাকে নামাই নিয়ে আসি এবং বড়টাকে ধরে এইটার সমান এটার সমান রেডি করে দিলাম। এরপরে আবার এটাকে রোটেট করি এবং এটাকে বড় করলাম। ওকে, তাহলে দেখেন আমার এই যে জিনিসটা তৈরি হলো, এটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে গোল্ডেন রেশিও তৈরি করার জন্য যে লোগোটা আমরা গোল্ডেন রেশিও দিয়ে তৈরি করতে চাই, সেই লোগো তৈরি করার জন্য মেইন বেজ হচ্ছে এইটা। হ্যাঁ, এবং এই জিনিসটা আপনারা আলাদা করে একটা টেমপ্লেটের মতো আলাদা ফাইল করে রেখে দিতে পারেন, যাতে বারবার তৈরি করা না লাগে, সেজন্য। তো আমরা এখন দেখব যে এইটা দিয়ে লোগো কিভাবে রেডি করা যায়। তো এইটাকে আমি একটা আলাদাভাবে রেখে দিলাম এবং রেখে দেওয়ার জন্য এটাকে আমি আলাদা একটি লেয়ার তৈরি করে রাখি। লেয়ার, এইখানে একটা লেয়ার, দুটো লেয়ার, তিনটা লেয়ার, চারটা লেয়ার তো আসছে, কিন্তু এই দুটো লেয়ার আমার দরকার নাই, ডিলিট। এই লেয়ারটা অফ করলাম, সব অফ হয়ে গেল। থাকলো এই লেয়ারটা, এই লেয়ারে আমি জিনিসপত্রগুলো পেস্ট করি এবং এটাকে এইখানে রেখে দিই। রেখে দিয়ে এই লেয়ারটাকে লক করে দিলাম। থাকলো আমার এই লেয়ার, এটা থাক, দেখা যাক। এখন এইখান থেকে আমার যেটা প্রয়োজন আমার লোগো তৈরি করার জন্য, সেটা হচ্ছে শুধু সার্কেলগুলো যেহেতু আমার প্রয়োজন। এখানে দেখেন কোনো কিছু আমি লিখতে পারতেছি না, তার একটাই মাত্র কারণ এখানে এটা লক করা আছে। তো এখান থেকে যদি আমি এটাকে লকটা সরাই দিই, সেক্ষেত্রে আমি এটা লিখতে পারছি। তো যেহেতু আমার শুধু সার্কেলগুলো দরকার, তাহলে আমি বক্সগুলো ফেলাই দিই, বক্সগুলো আমার দরকার নাই। তাহলে এই যে গোল্ডেন রেশিও লোগো তৈরি করার জন্য কতগুলো সার্কেল আমি পেয়ে গেলাম। এখন সার্কেলগুলোকে একসঙ্গে রেডি করে আমি জাস্ট একটু সাইড করে রাখি। এখন আমরা সবসময় মনে রাখবো যে যদি আমাদের সার্কেলগুলো রেডি হয়ে গেছে, যে সার্কেলগুলো, সেই সার্কেলগুলো যদি আমরা কাজ করতে চাই, যে একটু ছোট বড় আমাদের কাজের প্রয়োজনে ছোট বড় করতে হতে পারে, তো যদি ছোট বড় করি তাহলে কোনো একটা সার্কেল সিঙ্গেলি ছোট বড় করব না, আমরা সবগুলোকে একসঙ্গে ধরে একটু ছোট কিংবা একটু বড় করব যেটা প্রয়োজন পড়ে। হ্যাঁ, যদি সবগুলো সার্কেল একসঙ্গে ধরে ছোট বড় করি তাহলে সেটা আমার গোল্ডেন রেশিওতে কোনো ইফেক্ট করবে না। কিন্তু যদি কোনো একটা নির্দিষ্ট সার্কেল ধরে আমরা সেটাকে ছোট করি কিংবা একটা নির্দিষ্ট সার্কেল ধরে আমি সেটাকে বড় করতে যাই, তাহলে সেটা কিন্তু সেই গোল্ডেন রেশিও থেকে মানে রেশিও ভেঙে তখন বেরোয় গেল, তখন আর সেটা রেশিওর ভিতরে থাকলো না। তো আমরা একটা লোগো তৈরি করব সেটা দিয়ে। লোগো তৈরি করার জন্য এখানে একটা স্যাম্পল ড্রয়িং যেটা আমি ইন্টারনেট থেকে নামাইছি, এগুলোকে আমি একটু ভাইব্রেন্ট কালার দিই। আমার লেয়ারটা আপাতত দরকার নাই, পরবর্তী দরকার হবে। লেয়ারটা এখানে ছেড়ে দিলাম, এখানে একটু ভাইব্রেন্ট কালার দিব যাতে দেখা যায় না। আচ্ছা, চলে গেল।
ভাইয়া সব গোলগুলোকে সার্কেলগুলোকে একসাথে কিভাবে করলেন? এভাবে অ্যারেঞ্জ কিভাবে করলেন? ও আচ্ছা, সবগুলোকে একসঙ্গে ধরে সার্কেলগুলো তো বিভিন্ন জায়গায় ছিল, সবগুলোকে একসঙ্গে ধরে এটাকে মিডিল অ্যালাইন করছি, হরিজেন্টালি এবং ভার্টিক্যালি দুইটাই মিডিল অ্যালাইন করে এসেছি। আর মিডিল অ্যালাইন করার সঙ্গে সঙ্গে এটা একরকম হয়ে গেছে, ঠিক আছে। থ্যাংক ইউ। তো যাই হোক, এটা আমি ওয়ান পেটি দিই, তাতে একটু ভালো করে দেখা যাবে। এখন দেখেন, যদি আমরা গোল্ডেন রেশিও লোগো তৈরি করার সময় খেয়াল রাখতে হবে, আমরা যে লোগোটা তৈরি করব সেই লোগোতে যে শেপ, সেটার অবশ্যই একটা শেপ, মানে একটা লাইন ড্র আমরা রেডি করে নিব। তো লাইন ড্র রেডি করার সময় আমরা খেয়াল রাখবো সবসময় যে আমরা যে লোগোটা রেডি করতেছি সেইটা যেন কতগুলো সার্কেল দিয়ে আমি রেডি করতে পারি, ঠিক আছে। কতগুলো সার্কেল দিয়ে যদি আমি সেটাকে অ্যাডপ্ট করতে পারি, সেক্ষেত্রে সেই লোগোটা সুন্দর করে গোল্ডেন রেশিও মাপে রেডি করা সম্ভব হবে। এবং সার্কেলের সঙ্গে সঙ্গে কিছু লম্বা চওড়া মানে লাইন আমরা টানতে পারবো, সেটা আমি পরে আসতেছি। তো এক্ষেত্রে সর্বপ্রথমে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এইখানে যে আমি যে ড্রয়িংটা করছি সেই ড্রয়িং অনুযায়ী ড্রয়িং এর সবচেয়ে বড় যেটা, সেইটার মাপে আমি এটাকে রেডি করে নিব সবগুলোকে একসঙ্গে ধরে, ঠিক আছে। দেখেন, সবচেয়ে ড্রয়িং এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আমার এই পার্টটা। এই পার্টের মতো করে আমি মোটামুটি এরকম হলেই চলবে, ঠিক আছে। শুধু ওই পার্টের মতো করে আমি টোটাল জিনিসটাকে রেডি করে নিলাম। রেডি করে নিয়ে এখন আমি এটাকে সাইডে রাখলাম। সাইডে রাখার পরে আমি এটাকে এখন প্রয়োজন মতো এই সার্কেল গুলোকে যে কোনো অ্যালাইনে এইখানে পাতায় দিই। এই একটা বসলো, কিন্তু দেখা যাচ্ছে না, কারণ কি? কারণ এটা নিচে চলে গেছে। এটাকে ফ্রন্টে নিয়ে আসি, অ্যাজ ওয়েল অ্যাজ এই সবগুলোকে ব্রিং টু ফ্রন্ট। এখন দেখেন এইটা বসাইছি, এরপরে এই মাঝের যেটা আছে সেটাকে আমি এইখানে বসাতে চাচ্ছি। ওকে, গোয়িং ভেরি নাইস। এইটাকে এইখানে বসাতে চাচ্ছি, অ্যাজ ওয়েল অ্যাজ এর আরেকটা পার্ট আমি এইখানে বসাতে চাচ্ছি এই। এবং এইখানে যে ছোট সার্কেলটা আছে সেইটা দিয়ে আমি এই পার্টটা রেডি করতে চাচ্ছি। ভিতরে একটা চোখের মতো দরকার, আমার চোখের জন্য এই ছোট সার্কেলটা। চোখ রেডি করলাম। এরপরে ঠোঁটের মতো যে পার্টটা হবে সেই পার্টের জন্য, এবং এইটার একটা কপি নিয়ে এই। এখন এইগুলোকে আমি একটু কালার অ্যারেঞ্জ করি যাতে ঠিক মতো বুঝতে পারি, ঠিক আছে। এখন আমার প্রয়োজন কি? এখন আমার প্রয়োজন হচ্ছে এইগুলাকে সুন্দর করে আমার যে শেপটা প্রয়োজন সেই শেপ অনুযায়ী এগুলোকে নিয়ে আসা। তো যার কারণে আমি এখান থেকে এই যে শেপ বিল্ডার আছে, শেপ বিল্ডার নিব। শেপ বিল্ডারে ক্লিক করলাম, ক্লিক করে অল্টার চেপে ধরে আমার বাইরের যে শেপগুলো আছে, তো এখানে একটা বড় মেজর জিনিস আমার দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে এইখানে এইটা। এখন শেপ বিল্ডার টুল দিয়ে আমার যে শেপগুলো লাগবে না আমি অল্টার ধরে সেই শেপগুলো আউট করে দিব। এই শেপগুলো আমার প্রয়োজন নাই, সেজন্য অল্টার ধরে এই শেপগুলো আমি আউট করে দিচ্ছি। আচ্ছা, যদি এমনি না যায় ওইটার মনে হচ্ছে আলাদাভাবে ধরতে হবে, যাই হোক ধরবো না। এরপরে শেপ বিল্ডার টুল দিয়ে জাস্ট কিছু না ধরে আমরা, এখানে আরো কিছু আউট করার দরকার আছে, যেমন এই পার্ট, এই পার্ট এবং এই পার্ট। এই তিনটা অংশ আমি আউট করে দিলাম। তাহলে বাদবাকি অংশ আমার কোনগুলো একত্রিত হবে সেইগুলোকে আমি চেক করব এখন। এবং একত্রিত চেক করার জন্য আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এইটা, 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 এইটা এবং তার সঙ্গে এইটা, এর সঙ্গে এইটা আছে এবং তার সঙ্গে এইটা, এইটা, এইটা এবং এইটা। এই জিনিসগুলো একত্রিত হয়ে যাবে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এই দুইটা একত্রিত হয়ে যাবে, তাই না? তো সেক্ষেত্রে দেখেন, আমার শেপের জন্য যে পার্টগুলো দরকার আমি কিন্তু আলাদা আলাদা ভাবে পেয়ে গেছি। টোটাল পার্টটা একসঙ্গে সিলেক্ট করলাম, একসঙ্গে সিলেক্ট করে এটাকে আনগ্রুপ করার দরকার নেই। এইখানে মধ্যে যে অংশটা আছে এটার এই মধ্যের অংশটা আমি ফেলে দিব। বিল্ডার টুল দিয়ে এটা
ক্লিক করি, এটা নাই হয়ে গেল, নাই, এখন নাই হয়ে গেছে। এখন দেখি এইটা হচ্ছে একটা সিঙ্গেল কালার এবং এইটা একটা সিঙ্গেল কালার। এখন এই কালারটার জন্য আমরা একটু কালারটাকে চেঞ্জ করি। এই কালারটাকে চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে একটু চেঞ্জ করতে পারি কালারটাকে, একটু শেড এবং ওকে। তাহলে দেখেন আমার যে লোগোটা আমি রেডি করতে গেছিলাম, এই দুটো একসঙ্গে ধরে সাইডে নিয়ে আসি। যেই লোগোটা আমি রেডি করতে গেছিলাম সেই লোগোটা আমি আমার টোটাল জিনিসটা রেডি করে ফেলছি, এবং আমি এটা অবভিয়াসলি বলতে পারি যে এটা আমার গোল্ডেন রেশিও, মানে গোল্ডেন রেশিও দিয়ে লোগোটা তৈরি করা। এখানে প্রত্যেকটা জিনিস রেশিও মাপে তৈরি করা, কারণ কি এইখানে ফার্স্টে আমি গোল্ডেন রেশিও সার্কেলগুলো রেডি করে এবং সেই সার্কেল দিয়ে এই লোগোটা টোটালটা আমরা ড্র করছি। সুতরাং ইটস এ গোল্ডেন রেশিও লোগো। একইভাবে আপু কোনো কোশ্চেন? আমরা এই একটা লোগো তৈরি করলাম। এই একইভাবে আমরা এখানে আমি আরো কিছু লোগো অলরেডি নামায় রাখছি, যেগুলোকে আমার ইচ্ছা আপনারাই রেডি করবেন। ঠিক আছে, এখানে প্রত্যেকটা লোগোর জায়গায় ইয়ে দেয়া আছে, ড্রয়িং দেয়া আছে কি করে এটা রেডি করতে হবে। এখানে কিছু কমপ্লেক্স লোগো আছে যেখানেও ড্রয়িং দেয়া আছে, কিন্তু সহজ হিসাব যে যেগুলো সহজ সেগুলো আমি রেডি করে দেবো, আর যেগুলো কঠিন সেগুলো আপনারা প্র্যাকটিসের জন্য রেখে দিবেন। ঠিক আছে, এবং তার জন্য এখানে আরেকটা সহজ যেটা আছে সেরকম একটা আমি আবার রেডি করে দেখাচ্ছি, যদি আপনাদের বুঝতে সমস্যা হয় সেই জন্য। সাপোজ এইটা যদি আমরা রেডি করতে যাই, একইভাবে আমরা আগে দেখে নিব এর বড় যে সার্কেলটা যেটা হবে সেটার সঙ্গে আমাদের এইটা ম্যাচ খায় কিনা। এখন ম্যাচ করার জন্য আমি দেখতে পাচ্ছি যে আমার বড় সার্কেল অনুযায়ী এটাকে এত বড় করা উচিত মিনিমাম। আচ্ছা ঠিক আছে, তাহলে যদি আমার এটাকে এত বড় করা উচিত হয়, আমি জিনিসটাকে অত বড় করছি এবং এটাকে ব্রিং টু ফ্রন্ট সামনে নিয়ে আসলাম এবং এটাকে সাইডে রাখলাম। এখন এই যে পাতালাম, না মনে হচ্ছে আরেকটু বড় দরকার। It should be better. তাহলে এই যে বসালাম, এটাকে একটু কালার করি। আচ্ছা কালার পরে করতে পারতেছি না, এখনই করি। হলো, এখন এইটাকে না আমরা এইটাকে আবার নিয়ে আসি, আবার নিয়ে এসে এটাকে এই পর্যন্ত দিয়ে দিচ্ছি এবং একই জিনিস এইখান থেকে আবার দিচ্ছি। ওকে, এইখানে যে ছোট মাদার শেপটা সেইটা হলে হবে না, আমার এইটা নিতে হবে। মাদার শেপটা দিলাম, এরপরে আমার হচ্ছে লেগে যে শেপগুলো আছে লেগের শেপগুলো ওকে করতে হবে। এটা না, আমি এইটা ট্রাই করি। ওকে ওকে, একইভাবে এবং ঠিক আছে। আমার মনে হয় আমি যেগুলো আঁকছি আমার কাজ চলে যাবে, পরবর্তীতে আমরা ডিজাইন করার জন্য সেটাকে আরো কিছু উপর নিচ করব। তো এখন দেখি আমাদের কি কি জিনিস এখানে রাখা উচিত, কি কি জিনিস ফেলে দেওয়া উচিত। তো এইখানে আমি ছোট আরেকটা জিনিস নিতে চাচ্ছি, না নেব না। এই শেপ বিল্ডার টুল দিয়ে অল্টার ধরে আমি প্রথমে এখান থেকে বাড়তি অংশগুলো ছেটে দিচ্ছি যেগুলো আমার কাজের প্রয়োজনে পড়বে না, যেমন এই অংশ এবং এই পার্ট, অ্যাজ ওয়েল অ্যাজ এই পার্টগুলো, এই পার্টটা, এইটা, এইটা, এইটা এবং এইটা।
regression since multiple linearity arises because more of the regression is the approach. One way of finding out things experimental এখন দেখেন compute the বাদ বাকি যে corresponding অংশগুলো আছে is designated right square. ঠিক আছে, আমি কিন্তু মোটামুটি একটা বেজ আউটলাইন পেয়ে গেছি। ও এখানে একটু আউটলাইন বাকি আছে, সেটা হচ্ছে যে এইখানে এই জিনিসগুলো সিলেক্ট করে এই দুটো সিমিলার হবে। এখন দেখেন এরপরে মনে হচ্ছে যে এই পায়ের যে অপশনগুলো আছে অপশনগুলো একটু বেশি লম্বা হয়ে গেছে, তাই না? তো সেজন্য এখান থেকে এই অপশনগুলো আমি একটু ছাঁটাই করে নিব। তাহলে এগুলো একটু সিলেক্ট করি, এগুলো একটু সিলেক্ট করে যে অংশগুলো থাকবে না সেই অংশগুলো আমি বাদ দিয়ে দিই। তাহলে দেখেন এখন আমি আমার গোল্ডেন রেশিও মোতাবেক যে লোগোটা যেরকম হওয়া উচিত সেটা আমরা পেয়ে গেছি। এখন পেয়ে যাওয়ার পরে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে এর সঙ্গে আমার কিছু শেড কিংবা অন্য কিছু যোগ দিতে হবে, তাই না? এখানে মনে হয় একটু কিছু আমার দরকার ছিল দেয়া, যেটা আমি দেই নাই। যাই হোক, আমরা এটাকে নিয়ে কাজ করি। যদি আমরা এটাকে কিছু শেড দিতে চাই, শেডগুলো আমরা কিভাবে দিব? যে সাপোজ আমরা এখান থেকে এই যে একটা পার্ট তৈরি হলো, এই পার্টটাকে আমরা একটা হালকা শেড দিতে পারি। আর যদি এটা করে ভিতরের অংশটা অফ করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা, এখন আমরা অংশটা অফ করবো। এরপরে এখানে যে পার্টটা আছে, এখানে কি এক্সট্রা কিছু আছে? হ্যাঁ, এক্সট্রা কিছু আছে। এই টোটাল জিনিসটা এক্সট্রা যেটা আছে সেটাকে ধরে আমি অ্যাড করে দিই এর সঙ্গে, এবং এইখানে যে পার্টটা আছে সেই পার্টটাকে আউট করে দিতে হবে। এবং এই পার্টটা যেটা আছে সেটাকে যদি আমরা আরো কিছু করতে চাই, সাপোজ এখান থেকে এই পার্টটা আমরা আলাদা করে কিছু একটা করতে চাচ্ছি, তো যার কারণে এই পার্টের নিচে যে অংশটুকু আছে সেই অংশটুকু আমি অল্টার চেপে অফ করে দিলাম। তাহলে থাকলো আমার হচ্ছে শুধু এই অংশটুকু। এই অংশটুকু আমরা একটা কালার দিই, টোটাল না, শুধু এই অংশটুকু, নিচের অংশটুকু কালার।
এরপরে নিচে আমার যে দুটো পা আছে অর্থাৎ লেগ, সেই লেগ দুটোকে আমি কালার করব এখন। আমি মোটামুটি একটা কালার করছি, হয়তো ভালো হয়নি, বাট জাস্ট আপনাদের দেখানোর জন্য যে লোগোগুলো কিভাবে রেডি করতে হয়, আশা করি সেটা আপনারা বুঝতে পারছেন। এবং এখানে আরো যে ধরনের লোগোগুলো আছে সবসময় মনে রাখবেন যে গোল্ডেন রেশিও তৈরি করার সময় প্রথমে যে টেমপ্লেটটা আপনারা রেডি করবেন সেই টেমপ্লেটটা বরাবর সেই টেমপ্লেটে সবগুলো সার্কেল এবং সেই সার্কেলগুলো দিয়ে বাদবাকি লোগোর যে মেইন যে বডিটা আছে সেই বডিগুলো রেডি করতে হবে। এবং এরপরে এইটার ভিতরে আপনি যে কোনো কিছু যদি এপাশ ওপাশ করতে চান অর্থাৎ কিছু কালার কিংবা শেড অ্যাড করার, সেই শেড এবং কালারগুলো নিজের ইচ্ছা মতো অ্যাড করতে পারেন। এখানে দেখেন এই ধরনের আরো অনেক লোগো আছে এবং কিছু কিছু লোগোর কিভাবে গোল্ডেন রেশিওটা মেনটেন করতে হবে সেই সার্কেলগুলো এখানে দেয়া আছে এবং এরই কিছু জিনিস আমি আপনাদের দিয়ে দিব। এখানে দেখেন রেশিও লোগোর সঙ্গে সঙ্গে কিছু মানে লাইন দেয়া আছে, সেই লাইনগুলা দিয়ে এই ধরনের শেপগুলো রেডি করা হয়েছে। হ্যাঁ, এরকম ভাবে এইখানে আরো অনেকগুলো আছে, কিছু আছে যথেষ্ট কঠিন, কিছু আছে অনেক সহজ। যেমন এইটাও একইভাবে গোল্ডেন রেশিও সার্কেল দিয়ে রেডি করা। এটা তো দেখে বোঝা যায় যে কিভাবে রেডি করা হয়েছে। প্রথমে এই সার্কেলগুলো একটা একটা করে দেয়া হয়েছে, দেয়া হওয়ার পরে একেবারে ছোট যে সার্কেলটা আছে অর্থাৎ এই সার্কেল, এই যে সার্কেলগুলো আছে সেই সার্কেলগুলো দিয়ে এই মাথার শেপটা রেডি করা হয়েছে এবং সেভাবে মেনটেন করা হয়েছে। এইখানে দেখেন ছোট্ট করে দেয়া আছে কি করে টিয়া পাখি আঁকা হয়েছে এবং এরকম আরো অনেক সার্কেল, অনেক এক্সাম্পল আপনারা ওয়েবে পাবেন, বুঝলেই পাবেন ওয়েবে। তো এর কিছু আপনাদের জন্য আমি দিয়ে দিব, বলা যায় হোমওয়ার্ক হিসাবে এবং কিছু এক্সাম্পল হিসাবে, যেতে আপনারা পরবর্তীতে ব্যবহার করতে পারেন কিংবা দেখে ইন্সপিরেশন নিতে পারেন যে কিভাবে গোল্ডেন সার্কেল তৈরি করা যায় সেই জন্য। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই এবং বলা যায় যে ইলাস্ট্রেটর, অনলি ইলাস্ট্রেটরের ক্লাস এই পর্যন্তই। নেক্সটের দিন থেকে আমরা ফটোশপ দেখব। সো ইলাস্ট্রেটরে যদি আপনাদের কোনো সমস্যা মনে করেন কিংবা কোনো সমস্যা অ্যারাইজ করে, সেগুলো ফটোশপ চলাকালীন সময় আপনারা বলতে পারবেন যে ইলাস্ট্রেটর অমুক সমস্যা অ্যারাইজ করছে। তো সেক্ষেত্রে সেগুলো আমি দেখে দিব ক্লাসের আগে প্রতিবারের মতো। তো আপনাদের কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাতে পারেন। এটাই ভাইয়া, শেপ বিল্ডের জন্য আমরা যখন কোনো কিছু সিলেক্ট করে ডিলিট করবো ওইটা আমার হচ্ছে না, মানে আমাদের সব গ্রুপ হয়ে যাচ্ছে, কিন্তু দেখালে ভালো হতো। শেপ বিল্ডার টুলসের জাস্ট রুলস হচ্ছে দুইটা। একটা হচ্ছে আপনি যদি কোনো কিছু আউট করতে চান, যেটা শেপ বিল্ডার মানে যেটা আপনার প্রয়োজন নাই, সেটার জন্য আপনি যেটা করবেন সেটা হচ্ছে অল্টার ধরবেন। অল্টার ধরলে মাউসটা হয়ে যাবে শেপ বিল্ডার টুলসের মাইনাস মাউস, তখন আপনি সেই জিনিসটাকে মাইনাস করতে পারবেন। আর যে জিনিসগুলো আপনার একত্রিত করতে চান সেগুলোকে একত্রিত করার জন্য কোনো কিছু ধরা লাগবে না, জাস্ট শেপ বিল্ডার টুলস দিয়েই একত্রিত করতে পারবেন। সাপোজ এইখানে যদি আমরা দেখি, আমি একটা আলাদা জায়গায় নিয়ে যাই, তাই না? হ্যাঁ, এখন আমরা চাচ্ছি কতগুলা বক্সকে আমরা মানে একত্রিত করতে চাই। যে বক্সগুলোকে আমরা একত্রিত করব
শেপ বিল্ডার টুলসের জন্য পুরোটা একসঙ্গে ধরে যে বক্সগুলোকে একত্রিত করব, জাস্ট সেই বক্সগুলোকে কোনো কিছু ধরা না রেখে সেই বক্সগুলোকে এইভাবে আমরা একত্রিত করব। ঠিক আছে, তাহলে এই বক্সটা একটা সিঙ্গেল বক্স হয়ে গেল। আর মধ্যের এই চারটাকে আমি বাদ দিতে চাই, যদি বাদ দিতে চাই তাহলে অল্টার ধরে নিব, অল্টার ধরে নিয়ে এইভাবে আমরা বাদ দিতে পারবো। রুলস হচ্ছে দুইটা, যেটাকে বাদ দিতে চাই সেটার জন্য অল্টার ধরবো, অল্টার ধরলে শেপ বিল্ডার টুলসের মাউসটা মাইনাস হয়ে যাচ্ছে, খেয়াল করুন। এই পার্টটা আমি মুছে ফেলতে চাই, এই পার্টটা মুছে ফেলতে চাই, অল্টার ধরে মাইনাস হওয়া অবস্থায় আমি এটাকে মুছে ফেলতে পারতেছি। আর যে পার্টগুলো একত্রিত করতে চাই সে পার্টগুলোর জন্য কিছু আমার ধরা লাগবে না, জাস্ট এইভাবে আমি জিনিসগুলোকে একত্রিত করে ফেলতে পারছি। ঠিক আছে, একবারই যে করতে হবে নট নেসেসারি। প্রথমে আমি এই তিনটাকে একত্রিত করলাম, তারপরে আবার দুইটাকে একত্রিত করলাম, এইভাবে করতে পারি। যদি মনে হয় যে না একবারে করতে গেলে অন্য কিছু চলে আসছে, তো সেক্ষেত্রে জাস্ট আমরা একটা একটা করেও কাজ করতে পারি, তবে মনে রাখতে হবে যদি কোনোটা মাইনাস করতে চাই সেক্ষেত্রে অবশ্যই অল্টার ধরে নিতে হবে, আর যদি কোনোটা প্লাস করতে চাই, দুইটা তিনটা শেপ একত্রিত করতে চাই, তো সেক্ষেত্রে কোনো কিছু ধরার দরকার নাই। এরপরে আপনারা চেষ্টা করে দেখেন, না হলে আবার প্রয়োজনে আমি দেখাই দিব। আচ্ছা, আর কিছু? দাদা টাইপ টুলে তো আমরা ইংলিশটা শিখেছি, বাংলাটা কোথা থেকে কি করতে পারবো ওইটা যদি একটু বলতেন। আর আপু টাইপ যদি টুলে হ্যাঁ, বলুন। আর যদি কোনো ধরেন অনেক সময় থাকে না যে ইকুয়েশন টাইপের, ওগুলাও যদি একটু বলতেন। ইকুয়েশন টাইপ যেগুলো আছে সেগুলো আসলে আপনার ইকুয়েশন বলে ইলাস্ট্রেটরে আলাদা কোনো অপশন আপনি পাবেন না, কিংবা পাইলেও সেই অপশন ধরে কাজ করা উচিত না। যদি ইকুয়েশন কোনো কিছু টাইপ করতে হয় সেক্ষেত্রে হচ্ছে এরকম ছোট একটা রেখা কিংবা অন্যান্য যেসব সেকেন্ড ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট আছে আলাদাভাবে এঁকে নিয়ে তার উপরে নিচে আপনারা টাইপ করবেন। ঠিক আছে, আর বাংলা লেখার জন্য সেটা হচ্ছে বাংলা যেসব কিবোর্ড আছে সেসব কিবোর্ড আপনাদের নিজেদেরই শিখতে হবে। ঠিক আছে, আমার এখানে আছে কি কোনোটা থাকার কথা? হ্যাঁ, অভ্র কিবোর্ড আছে, কিন্তু নর্মালি ইলাস্ট্রেটরের ঝামেলা যেটা হয় সেটা হচ্ছে যে বাংলা লিখতে গেলে আপনার F12 দিলে এটা তো বাংলাতে চেঞ্জ হয়ে আসবে। আমার এখানে বাংলা ফন্ট আছে কিনা তাও আমি জানি না, কারণ আমার বাংলা বাংলা ফন্টটা ইলাস্ট্রেটরে নিয়ে আসলে দেখা যাচ্ছে যে অনেক সময় ভেঙে যায়। হ্যাঁ, ফন্টটা ভেঙে যায়। হ্যাঁ, এই জন্য হচ্ছে যে কি করা যায় ওটা যদি একটু বলবেন। এটার জন্য এক একজন এক এক রকমের কাজ করে। আমার যেহেতু বাংলা লেখার খুব একটা বেশি প্রয়োজন পড়ে নাই, আমি এই সম্বন্ধে একটু অনভিজ্ঞ, তো আমার মনে থাকলো আপনারা যেটা জিজ্ঞেস করছেন নেক্সট ক্লাসে আমি অবশ্যই এই সম্বন্ধে আপনাদের জানাবো। ঠিক আছে, এই মুহূর্তে আমি বলতে পারতেছি না, কারণ আমি ঠিক বললেও আছে সেটা দাদা। হয়তো সঠিক হবে না, কারণ বাংলাতে আমি খুব কম কাজ করছি। হ্যাঁ, এটা ঠিক যে বাংলা টাইপ করতে পারি, বাট কাজ করা হয়নি খুব বেশি। আচ্ছা, থ্যাংক আমার ইউ এখানে দাদা। বাংলা ফন্ট লোড করা নেই। নেক্সট দিন আপনাদের আমি দেখাই দেবো। খুব সম্ভব হচ্ছে কি বলে যুক্ত অক্ষরগুলো লিখতে একটু বেশি সমস্যা হয়, তো সেটা আমি আগে একটু নিজে চেক করে নিই, তারপর আপনাদের আমি দেখাই দিব। আচ্ছা দাদা। তবে বাংলা কিবোর্ডটা এটা কিন্তু আপনাদের নিজেদেরই শিখতে হবে। আচ্ছা, আর কিছু? মনে হয় আজকে কোনো প্রশ্ন নেই পাঠ্যগার। ওকে আপু, তাহলে আমি আমার ক্লাস এখানে শেষ করতেছি। আপনার কিছু আচ্ছা, বলার থাকলে কিংবা হ্যাঁ না আমি হলে একটু আপনি দেখেন। হ্যাঁ আমি একটু বলবো। ঠিক আছে পার্থদা, থ্যাংক ইউ ভেরি মাচ। বিকালে ওকে সন্ধ্যার আপু, ক্লাসে কথা হবে। জি, হ্যাঁ আল্লাহ শিওর, হাফেজ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। সবাই কি আপনারা অ্যাটেন্ডেন্স শিট পূরণ করেছেন? জি আপু করেছি। হ্যাঁ আপু। হ্যাঁ, সবাই কিন্তু অ্যাটেন্ডেন্স শিটটা পূরণ করেন, কারণ হচ্ছে যে আপনার না হলে কিন্তু ক্লাসের লিংকটা পাবেন না। আর একটা জিনিস হচ্ছে যে আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আপনারা কি সবাই, অনেকে আছেন আমি জানি এখানে কয়েকজন আছেন, মাস্টরি কি আপনারা রেজিস্ট্রেশন করেছেন? হ্যাঁ করেছি আপু আপু। করেছি তো। যারা মাস্টরি রেজিস্ট্রেশন করেন নাই, কাইন্ডলি তারা মাস্টরি রেজিস্ট্রেশন করে ফেলবেন। হ্যাঁ, কারণ আমরা কিন্তু আপনাদেরকে বারবার বলছি ক্লাস কিন্তু দ্রুত গতিতে শেষ হচ্ছে,
তো যখন ক্লাসটা শেষ হয়ে যাবে আপনারা কিন্তু তখন হচ্ছে দেখা যাবে যে সার্টিফিকেটটা কিন্তু পাবেন না। হ্যাঁ, আমি মাস্টরের লিঙ্কটা এখানে দিয়ে দিলাম। যারা মাস্টরে এখন পর্যন্ত করেন নাই আপনারা লিঙ্কটা সেভ করে রাখেন। লিঙ্কটাতে গিয়ে আপনারা আপনাদের মতন করে সময়ের মতন এটা রেজিস্টার করে ফেলবেন, কারণ আমরা হচ্ছে কি অ্যাটেন্ডেন্স শিট ধরে ধরে হয়তো বা ঈদের পর থেকে আমরা চেক করব এটা, ঠিক আছে, যে কারা কারা আপনারা অ্যাড হয়েছেন। তখন কিন্তু ক্লাসে নাম মেনশন করে আমি বলে দেবো যে কারা কারা করেননি, ঠিক আছে। তখন হয়তো বা তাদেরকে আর ক্লাসটা কন্টিনিউ করতে দেওয়া হবে না, সেটা একটু মাথায় রাখবেন। আর আপনাদের কাছে আরেকটা জিনিস আমি একটু বলতে চাচ্ছি, সেটা হচ্ছে যে আপনাদের আজকে নিয়ে মনে হয় টোটাল 9টা ক্লাস হয়ে গেল। তো আপনাদের যার যেরকম এটাকে কি বলবো, যে আপনারা ক্লাসটা করে কি ফিল করছেন বা আপনাদের কেমন লাগছে ক্লাসটা করে, আপনারা কতটুকু উপকৃত হচ্ছেন, এরকম যদি একটু 2-3 লাইনের লেখা আপনারা যদি আমাদের গ্রুপে একটু পোস্ট করেন তাহলে আমরা অত্যন্ত বাধিত থাকবো আপনাদের উপরে, যে আপনারা যে কোর্সটা করছেন আপনারা কতটুকু এখান থেকে বুঝতে পারছেন বা কেমন লাগছে আপনাদেরকে। এইভাবে যদি আপনারা যে কেউ আপনারা যদি একটু লিখে আমাদের গ্রুপে পোস্ট করেন তাহলে আমরা অত্যন্ত খুশি হব। এটা একটু আপনারা করবেন যদি আপনাদের মনে হয়, এই আর কি। তো আজকে তাহলে আমি বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে দেখা হবে, কথা হবে। আর নেক্সট ক্লাস, হ্যাঁ আপনাদের তো মনে হয় ঈদের আগে একটা পড়বে, আমরা জানিয়ে দিব আপনাদেরকে আমাদের ঈদের সমস্ত কার্যক্রম আমরা আপনাদেরকে মেইল করে, তারপর আমাদের গ্রুপে সবসময় আপডেট থাকবে, আপনারা একটু চোখ রাখবেন, তাহলে দেখা হবে, কথাও হবে ইনশাআল্লাহ, ক্লাসও হবে। বলতাম জি বলেন। আমার এনআইডি কার্ড নাই, আমি হচ্ছে মাস্টারের জন্য অ্যাপ্লাই রেজিস্ট্রেশন করতে পারতেছি না, কিভাবে করব? আপনার এনআইডি কার্ড না থাকলে আপনার বার্থ সার্টিফিকেট আছে বা পাসপোর্ট আছে? বার্থ সার্টিফিকেট আছে। হ্যাঁ, বার্থ সার্টিফিকেট দিলে, বার্থ সার্টিফিকেট আপনার মনে হয় একটা ছবি লাগবে, ঠিক আছে? আমার ছবি মানে পাসপোর্টে তো ছবি লাগবে, পাসপোর্টে তো ছবি আছে, মানে আমরা চাচ্ছি যে আপনি যে রেজিস্ট্রেশন করছেন আইডেন্টিফাই করার জন্য সেটা আপনিই কিনা, সো পাসপোর্টে তো একটা ছবি থাকে তাই না, ওই ছবির অংশটুকু আমরা চাচ্ছি। আবার এনআইডি তেও কিন্তু একটা ছবি থাকে, তো ওই ছবির অংশটুকু, ঠিক আছে। সো বার্থ সার্টিফিকেটে তো ছবি নাই। আচ্ছা, তাহলে আমার একটা ছবি দিয়ে দেবো। আপনার কি পাসপোর্ট আছে? না আপু, পাসপোর্ট নাই। আচ্ছা, তো আপনি সেই ক্ষেত্রে একটা ছবি দিয়ে তারপরে আপনি বার্থ সার্টিফিকেটটা আপলোড করে দেখেন যে আপনার হয় কিনা, নাহলে পরবর্তীতে আমি আপনাদেরকে নেক্সট ক্লাসে এটা আমি আমাদের যারা ব্যাকএন্ডে কাজ করছেন তাদের সাথে কথা বলে আমি আপনাদেরকে জানাবো। তো ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকবেন, আজকে বিদায় নিচ্ছি, হ্যালো, শেষ করছি আজকে ক্লাস। জি আমার একটা কোশ্চেন ছিল। বলেন। আমার একটা মেইল আসছে এখানে, ওই যে ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে একটা প্রোগ্রামের জন্য আপনারা সম্ভবত আমাকে মেইল করছেন, তো এখানে আবার মাস্টার্সের জন্য রেজিস্ট্রেশন করতে বলছে। আমি তো একবার করছি, সেটা কি আবার করতে হবে? করে ফেললে আর দরকার নেই আপা, আমরা তো অ্যাকর্ডিংলি সব ইমেল ধরে যখন কোন একটা প্রোগ্রাম শুরু হয় তখন কিন্তু সেখান থেকে মেইল, কারণ আপনি রেজিস্ট্রেশন করেছেন, সো সেজন্য আপনাকে ওই প্রজেক্টের আন্ডারে হয়তো আপনাকে আবার মেইলটা করা হয়েছে, ঠিক আছে। তো আপনি করে রাখলে সমস্যা নাই, আবার করতে হবে না। হ্যাঁ, আমার ফর্মটা ওপেন হচ্ছে না। কোন ফর্মটা ওপেন হচ্ছে না? এই সম্ভবত ওই যে রেজিস্ট্রেশন ফর্মটা, মানে এই যে এই প্রোগ্রামের জন্য যে রেজিস্ট্রেশন ফর্মটা দিয়েছেন এটা ওপেন হচ্ছে না। সেটা তো আপনার ডেট শেষ, তো ডেট শেষ হয়ে গেলে রেজিস্ট্রেশন ফর্ম তো আর ওপেন হবে না। ডেট শেষ এটা? হ্যাঁ, কারণ এটা তো আপনার লাস্ট রেজিস্ট্রেশন ছিল মোস্ট প্রবাবলি এটা 14 তারিখ, জুলাইয়ের 5 তারিখ না কত তারিখ পর্যন্ত এটা শেষ ছিল। হ্যাঁ, ঠিক আছে, ওকে, তাহলে বিদায় নিচ্ছি, আপনারা ভালো থাকবেন সবাই। কি বলেন? জি বলছি আমার হাজবেন্ড নাকি ওই মাস্টারের লিংকটাতে রেজিস্ট্রেশন করে দিয়েছে, এখন এটা যে হয়েছে কিভাবে? আবার আপনারা পেজে ঢুকবেন, যারা আপনারা রেজিস্ট্রেশন করেছেন আপনারা আবার আপনাদের ইমেল পাসওয়ার্ড দিয়ে ঢুকে দেখবেন যে আপনারা ঢুকতে পারছেন কিনা, তার মানে আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে, ঠিক আছে। থ্যাংক ইউ। মানে এটা তো একটা আপনার জিমেইলে যেমন আপনারা মেইল একটা আইডি খুলেন, ওইটাও একটা আইডি খোলা, সো আপনারা আবার যখন সেকেন্ড টাইম ঢুকতে পারবেন তার মানে আপনাদের ফুললি আপনাদের এটা হয়ে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। জি।